আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিও এই লাইটগুলো টপ করে দিতে পারে বিষয়গুলো। প্রস্রাব ধরে রাখতে পারি না, প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব করার সময় চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, প্রস্রাব করার পরেও মনে হয় যে প্রস্রাবটা রয়ে গেছে, এরকম একটা ফিলিংস আসে। এই যে অনুভূতিগুলা, এরকম ফিলিংস অনুভূতি যদি আপনার আসে, কেন আসে জানেন? কেন আপনার প্রস্রাবটা ক্লিয়ার হয় না? এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আজকে কথা বলি, তাহলে আমরা কয়েকটা পয়েন্ট দাঁড় করাবো যে কেন আপনার প্রস্রাব ক্লিয়ার হয় না, কেন আপনি এত ডাক্তার দেখাচ্ছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না। প্রস্রাব কি একবারে ক্লিয়ার হওয়া সম্ভব না? এই রোগ থেকে কি চিরতরে মুক্তি পাওয়া সম্ভব না? সবকিছু মিলেই দাও, দিয়ে দাও, লাইভ দিয়ে দাও। সবকিছু মিলেই আমাদের আজকের এই লাইভটা, যে যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে প্রস্রাব যদি আপনার ক্লিয়ার না হয়, কিন্তু কেন হয় না, এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। আমি আপনারা যারা ভিডিওটা দেখছেন, পলাশ অধিকারী, কাজল ভাই কেমন আছেন? সাদ্দাম হোসেন ভাই নাম্বার চাইছেন আমার। আসাদ খান কেমন আছেন? ফারাজ ভাই কেমন আছেন? যারা আমার নাম্বারটা, আপনার অ্যাসিস্ট্যান্ট গুলো ভালো না, এসকে শাহিন আলম, আমি আমার অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে মাপ চাই নিচ্ছি, কি সমস্যা করছে আমাকে একটু বলবেন। তো আমি আসলে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটা হলো যে প্রস্রাব যদি আপনার ঘন ঘন হয় অথবা প্রস্রাব যদি ক্লিয়ার না হয়, তাহলে আপনি কি করবেন, করণীয় কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। যারা ভিডিওটা দেখছেন, আপনাদের মন্তব্য লিখতে পারেন, আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। অলরেডি আমাদের ইউটিউবে লাইভ শুরু হয়েছে, আপনারা লাইভে যুক্ত হয়ে গেছেন। যারা আছেন ফ্রি থাকলে আসেন, আড্ডা দেই। প্রস্রাবটা কেন ক্লিয়ার হয় না, এই বিষয়ে প্রথমে কথা বলি। যে আপনার প্রস্রাবটা ক্লিয়ার না হওয়ার অন্যতম কয়েকটা কারণ। তুমি এখানে 1 ঘন্টা বিরতিতে চলে যাও খাওয়ার, ঠিক আছে? তো আমি বলবো প্রস্রাবটা ঘন ঘন হওয়ার অন্যতম কারণ হলো আপনার প্রস্রাবের রাস্তার নালীর যে নালীতে প্রস্রাব বের হয়ে আসে, সেটা কি চিকন হয়েছে কিনা কোনো কারণে। অনেক সময় এটা ন্যারো হয়ে গেলে অনেক সময় প্রস্রাব আগের মতো ক্লিয়ার হয় না, চিকন হয়ে গেলে, এই যে স্টেনোসিস বলি আমরা, স্টেনোসিস। আবার অনেক সময় প্রস্রাবের রাস্তায় যদি আপনার ময়লা জমে, সিস্টাইটিস আমরা বলি, যে প্রস্রাবের থলিতে যদি আপনার ময়লা জমে, তাহলে কিন্তু আপনার অনেক সময় কি হয়, প্রস্রাবটা ক্লিয়ার হয় না। আপনার প্রস্রাবের রাস্তায় যদি প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়, প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়, আমি আবারও বলছি, প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়, তাহলে অনেক সময় আপনার প্রস্রাবটা ক্লিয়ার হইতে চায় না। এরপরে তোমারটা কিন্তু একজনও আসে নাই, ওটা কি ঠিক করে দিছিলা? আচ্ছা, এরপরে আরেকটা কথা বলি, সেটা হলো যে যদি কোনো কারণে প্রস্রাবের রাস্তায় কোনো টিউমার হয়, পলিপ হয়, টিউমার হয়, তাহলে আপনার প্রস্রাবের রাস্তায় ময়লা না জমলেও কিন্তু আপনার প্রস্রাবটা ঘন ঘন বা ক্লিয়ার না হইতে পারে। সো যারা ভিডিওটা দেখছেন, অলরেডি 300+ মানুষ আমার সাথে যুক্ত আছেন। প্রস্রাবটা বিশেষ করে যারা বয়স্ক মানুষ, যারা বয়োজ্যেষ্ঠ পুরুষ মানুষ, 40 বছর পার হয়ে গেছে, 50 বছর শুরু হয়েছে যাদের বয়স, এই বয়সগুলোতে নর্মালি প্রস্রাবের রাস্তায় আপনার মাংসটা বড় হইলে, মাংসটা বড় হইলে তখন কিন্তু আপনার এই প্রস্রাব আটকা পড়ে যায়, ক্লিয়ার হয় না, ঘন ঘন হইতে চায়। এটা একটা। আরেকটা হলো যে প্রস্রাবের রাস্তায় বা প্রস্টেট গ্ল্যান্ডে যদি আপনার বারবার ইনফেকশন হয়, রিপিটেড ইনফেকশন হয়, দেখবেন যে আপনার অনেকে কিন্তু প্রস্রাবের ইনফেকশন হয় খুব বেশি, গরম পানি দিও। প্রস্রাবের ইনফেকশন হওয়ার কারণে কি হয়, প্রস্রাবটা ক্লিয়ার হয়ে বেরিয়ে আসতে পারে না, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। সো যারা ভিডিওটা দেখছেন, আপনার যদি এরকম প্রবলেম থাকে, দেখবেন যে আপনার বাড়িতে অনেক মুরব্বী আছে, অনেক বাবা আছে, অনেকের শ্বশুর আছে, অনেকের চাচা আছে, অনেকের বড় ভাই আছে, যারা চাইলেই ক্লিয়ার প্রস্রাব করতে পারে না, কতক্ষণ পর পর বাথরুমে যায়, ওয়াশরুমে যায়, এরপরে প্রস্রাব হয়। তো এই যে প্রস্রাবটা যে ক্লিয়ার হয় না, এটা আসলে একটা মারাত্মক ব্যাধি। অলরেডি 400+ মানুষ ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন। আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, যদি সাবস্ক্রাইব ভালো লাগে, রিকোয়েস্ট রইল, পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো আমি মূলত যারা প্রস্রাবের রাস্তায় মাংস বাড়ছে, আপনি কিভাবে বুঝবেন?
প্রস্রাবের থলিতে আপনার প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার খুব সহজ উপায় হলো যে আপনি যখন প্রস্রাব করবেন ক্লিয়ার প্রস্রাব হবে না, আপনি যখন প্রস্রাব করতে উঠবেন তখন 1-2 ফোঁটা প্রস্রাব বেরিয়ে আসবে। আপনি যখন লং জার্নি করতে যাবেন দেখবেন যে 1 ঘন্টায় অনেকবার প্রস্রাব হয় কিন্তু প্রস্রাব ক্লিয়ার হয় না। এই যে প্রস্রাব ধরলে আপনার ওয়াশরুমে যেতে হবে, নাহলে কাপড় নষ্ট হয়ে যাবে। এই যে টেন্ডেন্সিটা যে প্রস্রাব ধরলে আপনার ওয়াশরুমে যেতে হয়, ওয়াশরুমে 4 মিনিটের মাথায় 400 জন আসছে, এটা কিন্তু ভালো পজিটিভ নিউজ। আমার এটা আধা ঘন্টা 1 ঘন্টা করলে অনেক মুরব্বী ভালো আছে নি। ওরা কিন্তু ভালো হবে না। আর তুমি তত্ত্বগুলো ভাস্কর দিলে সব তুমি যেটা দেখছো তোমার কাছে থাকবে, চুপচাপ থাকবে, তুমি কারো কইতে পারবো না। তো দীপ্ত বাবু তুই একটু হেল্প করিস না? না, এটা আমরা আমাদের স্টাফ ঠিক থাকতে হবে, আমাদের কোম্পানি ঠিক থাকবে। আমরা কিন্তু ওই 2 জন স্টাফকে রাখতে চাই, ওই 2 জন স্টাফ ভালো। এই স্টাফ গুলা চলে গেলে কি হবে বলতো? কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে না? হবে নি? হেতু যাবো না তো, হে জীবনে যেত না, হেতু জীবনে যেত না, হেতু নিয়ে আমার কোনো সমস্যা না। হেতু যে সময় নষ্ট হইতে ছিল ওই সময় তারা ঠেক দিছি, এই নষ্ট হয় না মানে হে আর জীবনে নষ্ট হইব না, হে আর জীবনে নষ্ট হইতো না। এখন তুমি একটু হেল্প করতে হবে। আর আমরা ওটা মূলত তাদের মুখ দেখা থেকে বন্ধ করে দিত এই অংশটা, কারণ আগে এখানে আগে সে কাজ করতো, সেটা অফ করে দিয়ে সে এখানে কাজ করুক। আর ঢাকায় তার যাওয়ার দরকার নেই, ঢাকায় শুধু দীপ্ত টুন করবে, দীপ্ত সাউন্ড আর ইয়ে থাকলে হবে, হবে না? তাই আমার কাছে মনে হবে, কারণ রাজীবও করে, এখন দাদাও তো করে, ঠিক না? রাজুও করে, ফোন তো হাতে ধরা, রাজুর দলে রাজু ফোন করতে পারে। এখন আর ওগুলো প্যারাশনের দরকার নাই। তুমি দীপ্তরা ওই চেম্বারে হেল্প করবা, ওই ঢাকার চেম্বার ভিডিও করার সময় হবে পয়সা। দামনা শেষ। আমরা ওদেরকে তো দূরে রাখি, দূরে রাখলেই আপনি ঠিক হয়ে যাবে এক সময়। ভাই কাঁচা রসুন, মধু আর কালো জিরা আদা খেলে কি হরমোন বাড়ে একটু জানাবেন। সহান অবশ্যই। আপনি যে খাবারগুলা কথা বলছেন কাঁচা রসুন, সেটা তো খুব ভালো খাবার। কাঁচা রসুন যদি কেউ সকালবেলা খালি পেটে খায় তার গ্যাস্ট্রিক আলসারই থাকবে না, তার হার্ট ভালো থাকবে। কাঁচা রসুন কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়ায়, কাঁচা রসুন আপনার খারাপ কোলেস্টেরলটা কমায়। আর মধু সেটা তো অনেক মানে একটা দামি অমূল্যবান, মানে যার মূল্য দিয়ে শেষ করা যাবে না, একটা অ্যান্টি অক্সিডেন্ট। সো 500 জন প্লাস মানুষ এই মুহূর্তে ইউটিউব থেকে লাইভ দেখছেন। আমি বলবো যে মধু খাবেন, অ্যান্টি অক্সিডেন্টে ভর্তি। মধু আপনার নার্ভের উপরে কাজ করে, নার্ভগুলা, নার্ভের স্নায়ু শক্তি বৃদ্ধি করে, আপনার মেধা শক্তি বৃদ্ধি হবে। মধু আপনার শরীরে স্টেমিনা দেবে, মধু আপনার ক্যালোরি বৃদ্ধি করবে, মধু আপনার ভিটামিন এ থাকে, মধুতে ভিটামিন সি থাকে, এটাতে আয়রন থাকে, এটাতে জিঙ্ক থাকে। সো খুব গুরুত্বপূর্ণ হলো যে আপনি যে নিয়মিত মধু খাবেন, এবং সেই মধুটা আদা, রসুন, মানে কাঁচা রসুন, আদা এবং কাঁচা ছোলা, এই 3টে একসাথে মিক্সড করে খেলে আরো বেশি ভালো হবে। সো যারা ভিডিওটা দেখছেন, আমি এই মুহূর্তে বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের মন্তব্য লিখবেন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে প্রস্রাব যদি ক্লিয়ার না হয়, প্রস্রাব যদি বারবার ঘন হয়, প্রস্রাব যদি বারবার রিপিটেড ইনফেকশন হয়, ইউটিআই রোগ হয়, তাহলে আপনি অবশ্যই লেবুর রস খাবেন। প্রত্যেক দিন সকালবেলা যদি আপনি নিয়মিত লেবুর রস খান, সাথে আদার রস মিশান, সাথে আপনি মধু মিশান, তাহলে আপনার প্রস্রাবের রাস্তার যে ইনফেকশনটা সেটা অনেকটাই কমবে। অনেক সময় আমাদের প্রস্রাবের রাস্তার ইনফেকশনের জন্য কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না। টাইমিং কম পাই কি করতে হবে? একজন ভাই প্রশ্ন লিখছেন, ভাইয়ের নাম হলো তানভীর হাসান ভাই, সব আছে টাইমিং কম পাই। আসলে এই রোগটা এখন বাংলাদেশে কমন একটা রোগ, যে সহবাসের টাইমিং কম পাওয়া। এটা মূলত যে সহবাসে সময় কম পাওয়াটা একটা মানসিক ব্যাধি হয়ে গেছে, মানসিক ব্যাধি। মানসিক ব্যাধিটা কেন? যে মানুষের অর্থনৈতিক অস্থিরতা, মানুষের অর্থনৈতিক অস্থিরতা, মানুষের রাজনৈতিক অস্থিরতা, মানুষের কেরিয়ার নিয়ে ভাবনা, হাজবেন্ড ওয়াইফের ব্রোকেন রিলেশন, ভালো রিলেশন না থাকা, গার্লফ্রেন্ডের সাথে মানে রিলেশন খারাপ, বিভিন্ন রকমের টেনশন পেরেশানি ভাই আপনার হরমোন লেভেলটা কমাই দিচ্ছে, মানে কমিয়ে দিচ্ছে। আর কমে গেলে আপনার সেক্স টাইমিংটা কমে যাবে। আরো কথা আছে, সেটা হলো যে আপনি সারাদিন যে খাবারগুলো খান সেই খাবারগুলো তো হেলদি না।
হেলদি খাবার তো আপনি খাচ্ছেন না। আপনি খাবার খাচ্ছেন ঠিক আছে, কিন্তু হেলদি খাবার আপনি খাচ্ছেন না। আপনাকে হেলদি খাবার খাইতে হবে। হেলদি খাবার কোনগুলা? যেগুলো সবুজ কালারিং ফল ফ্রুটস, আমি আবারও বলছি সবুজ ফলমূল অথবা কালার ফলমূল খাইতে হবে, কালার বিভিন্ন রঙিন ফলমূল, এটা একটা। তারপরে আপনাকে সবুজ শাকসবজি, এটা খুব গুরুত্ব দিতে হবে। খাবার আইটেমের মধ্যে আপনার নিয়মিতভাবে আপনার লেবুর রস থাকা উচিত, লেবুর রস, আপনার আদার রস, তারপরে আপনার কাঁচা রসুন, তারপরে আপনার কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম যেটাই পান, অথবা ওয়ালনাট, আখরুট। আমরা অনেক সময় একটা ফল আছে বাজারে এখন পাওয়া যায়, সেটা নাম হলো গিয়া অ্যাভোকাডো। হ্যাঁ, অ্যাভোকাডো যদি আপনি খান আপনার সেক্স টাইম বাড়বে। তরমুজ খাইতে পারেন, বাজারে প্রচুর আছে, তরমুজের বিচি সহ খাবেন। এইগুলা গুরুত্বপূর্ণ খাবার। এগুলো যদি আপনি না খান তাহলে তো আপনার টাইমিংটা কোনোভাবে বাড়বে না। শুধু ঔষধ খাইয়ে যদি আপনি টাইমিং বাড়াতে চান তাহলে খুব মানে বাজে কন্ডিশনে দিয়ে যাবেন, কারণ ঔষধ একসময় আর কাজ করবে না, ঔষধ আপনার রিয়াকশন করবে। অনেকে বলে যে ডেইলি 20-25 বার প্রস্রাব হয়। আসলে ডেইলি 20-25 বার কেন আপনার প্রস্রাব হয় এটা নিয়ে কখনো ভাবছেন? ভাবা উচিত। ডেইলি 20-25 বার প্রস্রাব হওয়াটা বুদ্ধিমানের কাজ না। এটা কেন হয়? এটা হলো অনেক সময় ওভার অ্যাক্টিভ ব্লাডার, এই রোগের কারণে হয়, অনেক সময় প্রস্রাবের ইনফেকশন থেকে হয়, অনেক সময় পানি খাওয়ার নিয়ম নিয়ে অনেক কথা বলছেন। আমি বলবো যে পানি খাওয়ার নিয়ম হলো যখন আপনি পানি খাবেন একবারে যেন 200 ml বেশি না খান। আমি আবারও বলছি, একবারে যখন পানিটা খাবেন 200 ml পরিমাণ পানি আনুমানিক খাবেন। যেই পরিমাণ পানি খেলে আপনার পিপাসা মিটা সেই পরিমাণ পানি খাওয়া উচিত। যতবার পানি পিপাসা পায় ঠিক ততবারই আপনার পানিটা খেয়ে ফেলা উচিত, নাহলে আপনি ভুলে যাবেন। পানির পিপাসা মানে কিডনি ব্রেনের মাধ্যমে আপনার সংকেত পাঠায়, সিগন্যাল পাঠায় যে আপনি পানি খান। আপনি যদি পানি না খান তাহলে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে। সো যারা ভিডিওটা দেখছেন, পানি খাওয়ার নিয়ম হলো সকালবেলা খালি পেটে বাসি মুখে পানি খাবেন। সকালবেলা খালি পেটে বাসি মুখে পানি খেলে আপনার অনেক রোগ থেকে আপনি রেহাই পাবেন। বলা হয় 36 রকমের রোগ থেকে আপনি মুক্তি পাবেন, কারণ পানিতে প্রচুর ক্ষার বা অ্যালকালীয় ভাব থাকে, যেটা আপনার শরীরের জন্য উপকার। পানি খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন, খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। ভাত খাওয়ার মাঝখানে পানি খাবেন না, তাহলে আলসার বা গ্যাস্ট্রিক রোগে আপনি আক্রান্ত হবেন। হস্তমৈথুনের ফলে হারানো যৌবন ফিরে পাবো কিভাবে? ইউটিউবে লিখছেন SG শাওন হাসান ভাই, সোহাগ হাসান ভাই, শাওন হাসান ভাই। তো আসলে আপনার যদি যৌবন শক্তি হারায় সেটা কখনো ফেরত পাওয়া যাওয়া যায়, তবে ফেরত পাওয়ার জন্য আপনি অনেক ট্রাই করতে পারেন। আপনি ভালো ভালো খাবারগুলো খাইতে পারেন, রাতের বেলা খাওয়ার পরে ব্যায়াম করতে পারেন, আপনি ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, ভালো ভালো ভিডিও দেখতে পারেন, ভালো ভালো ওয়াজ মাহফিল ওয়াজ শুনতে পারেন। তাহলে আপনার মনে প্রশান্তি আসলে, মনে হাসি খুশি থাকলে হরমোন ফিরে আসতে পারে। বিশেষ করে রাত্রেবেলা বাদাম ভিজাই রেখে সকালবেলা খাবেন, রাত্রেবেলা ছোলা বীজ ভিজাই রেখে সকালবেলা খাবেন, রাত্রেবেলা কিশমিশ ভিজাই রেখে সকালবেলা। এই খাবারগুলো এক একদিন আপনি একটা খাইতে পারেন। রাত্রেবেলা 1 গ্লাস দুধ খাইতে পারেন, ব্রোকলি খেতে পারেন, ব্রোকলি সবুজ শাকসবজি। অনেক মানুষ এই মুহূর্তে ভিডিও দেখেন, আপনাদের মন্তব্য লিখতে পারেন। আপনারা সবাই ভালোবাসার মানুষ, আপনারা যেহেতু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, কি ধরনের ভিডিও দিলে আপনাদের জন্য সুবিধা হবে একটু জানাবেন, ঠিক আছে? আমরা আমাদের মতো ভিডিও তৈরি করি, আমরা চেষ্টা করি একটা ভিডিওতে একটা রোগের মেসেজ দেওয়ার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। তো আসলে কি ধরনের ভিডিও দিলে আপনাদের জন্য সুবিধা হবে আপনাদেরকে জানাবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে বলবো যে ইউটিউবে ভিডিও দেখার সাথে সাথে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের মন্তব্য লিখেন, আর লাইক বাটনে চাপ দিয়ে রাখবেন, লাইক বাটনে। কারণ লাইক বাটনে চাপ না দিলে পরবর্তী ভিডিওগুলো আপনি পাবেন না। যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছেন, একটা লাইক বাটনে চাপ দেন, আপনাদের ভালোবাসা চাই আমরা। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই ময়মনসিংহ ফুলবাড়িয়া কালনাজানি গ্রাম। আমার বাড়ি হলো ময়মনসিংহ ফুলবাড়িয়া কালনাজানি গ্রাম। মাশাআল্লাহ। কিভাবে কিডনির সমস্যা হয়? কিভাবে কিডনির সমস্যা হয় খুব গুরুত্বপূর্ণ, যে আপনার কিডনির রোগের জন্য আপনি নিজেই দায়ী। আপনি ঠিকমতো পানি না খেলে আপনার কিডনি নষ্ট হবে। পানি আবার অতিরিক্ত বেশি খেলেও কিডনি নষ্ট হবে। 2 থেকে 2.5 লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন এভারেজ। আর দাঁড়াইয়া প্রস্রাব করবেন না, দাঁড়াইয়া পানিও খাবেন না, এগুলোতে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। আর ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি ব্যথার ওষুধ খান
তাহলে আপনার কিডনি ড্যামেজ হবে, কিডনি নষ্ট হইতে পারে। টেস্টোস্টেরন হরমোন কেমনে বাড়াবো এটা জানতে চাইছে। আমার প্রশ্নের উত্তর হলো যে টেস্টোস্টেরন লেভেল যদি আপনার বেশি থাকে, আমি আবারও বলি টেস্টোস্টেরন লেভেল যদি কম থাকে তাহলে আপনি ব্যায়াম করতে পারেন, দুধ খাবেন, দুধের সাথে কলা, খেজুর, আখরোট বা বাদাম বা কাঠবাদাম আপনি পেস্ট কইরা, গুঁড়া কইরা বা ব্লেন্ডার কইরা দুধের সাথে মিলিয়ে নিয়মিত খাইলে বাড়বে। ডিম খাবেন, ডিমের কুসুম সহ খাবেন, তাহলে আপনার বাড়বে। যদি আপনি খুব সহজ করে বলার চেষ্টা করি, যদি আপনি কাঁচা রসুন, কাঁচা আদা এই খাবারগুলো বেশি বেশি খান তাহলে আপনার হরমোন বাড়বে। এখানে একটা কল আসা বসে আছে অনেক দেখে, কি রে ভাই এটা কি কলে কি তাই এখানে ইমো কল আসে, এটা কি নেট সমস্যা হয়, লোড পড়ে না? ইন্টারনেট লাইন কি করলি না? এখানে ভাড়া কত করে ইন্টারনেট বিডিসিএল? 1000 করে নেয়। কেন নিবে? রাখার দরকার নাই। 13,000 এটা দিয়ে আমি কারোর ভিডিও ট্রান্সফার করতে পারতেছি না। তাহলে রাখবা কি জন্য? কেটে দিতে বলো। হ্যাঁ হ্যাঁ, কাটে দিতে বলো। লাখানোর জন্য সমস্যা সমস্যা তো আমি এটা কিভাবে কাটবো? ওদের নাম্বার অনেক কাছে আছে, দেখতে হবে না জানি আর কাছে মনে সেভ আছে। নাহলে ওই যে ইয়েতে যাও, এখানে তারেক আছে, মেডিসিন দোকান আছে তারেক সদরে, ওর কাছে যোগাযোগ করলে হবে। যে লাইনটা কোনো লাইনে না আমাদের ভাই আমরা ম্যাচ থেকে সেট করতে পারি না, ঠিক আছে? হ্যাঁ, তো ওইটা দিলে আমরা 12 মতো 10টা লাইভ একসাথে করতে নেই। কই আমরা আউজি দিলে তো হেডে দিতে হিন্দু দোকান দেবে, ল্যাপটপ দিয়ে দোকান দেবে, সব ডুবে যায়। তো হেডে না করবি তুই, হেডে করে তোর ফোনগুলো মুক্ত হয়ে যায়। আর তুই ফোনের এই একটা লাইভের ভিডিও তুই পাই যাবি 100 উপরে। আর এগুলো তো সব গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ, এখানে 2 দিন যে লাইভ করবো ওই লাইভের ভিডিও তোর শেষ করতে পারবি না তুই। আর এখানে তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করলে সেটার উত্তর দিলে যেমন হচ্ছে। লিঙ্গ বড় করার মেডিসিন আছে কি? বাহ, এমটি মিথু ভাই, লিঙ্গ বড় করার কি দরকার? টাইমিং বাড়ান। বড় দিয়ে কোনো কিছু হয় না, টাইমিং। হ্যাঁ, যে সাইজ ছোট বড় কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো টাইমিং। লিঙ্গ বড় করার দরকার নেই। বড় করার ওষুধ আছে, সার্জারি করতে পারবেন, কসমেটিক সার্জারি। আর আপনি কিছু ওষুধ আছে যে স্বামী স্ত্রী মিলামেশার সময় লিঙ্গটা বড় হবে, এমনি বড় হবে না। যারা ভিডিও দেখে কথা বলছেন, একজন ভাই লিখছে, কি লিখছে ভাই দেখি তো, ভাই লেখাটা তো মারাত্মক লিখছে ভাই। লিখছে এইচ ফারহান আতিক, স্যার আমি আপনার এলাকা ফুলবাড়িয়া বাবুগঞ্জ থেকে দেখছি স্যার, লিঙ্গ বাঁকা হয়ে গেছে, একটা সোজা করার উপায় যদি বলতেন। লিঙ্গ বাঁকা হয়ে গেছে নাকি? আপনি সরাসরি দেখা করা উচিত, আগে দেখা উচিত। আপনি আসবেন ঢাকার চেম্বার, চলে আসেন, সমস্যা নেই। সময় বাড়ানোর উপায় কি? ঢাকার চেম্বার আসলে আপনি বললেন যে আপনি এলাকার ছেলে, প্লিজ, আপনারা তো আমাদের এলাকার ভবিষ্যৎ। ভাইয়া পায়খানার রাস্তায় রক্ত পড়ছে, পায়খানার রাস্তায় যদি রক্ত পড়ে এটা পাইলস হইতে পারে, অ্যানাল ফিসারও হইতে পারে। তো রক্তের ধরন দেখে আমরা বুঝতে পারি কোনটা ফাইলস কোনটা ফিসার। সো পায়খানার রাস্তায় রক্ত পড়লে এটার গুরুত্ব দেওয়া উচিত। যারা আমার ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আবার পাবেন। তাড়াতাড়ি বীর্যপাত হলে কি করব? আলী আকবর ভাই, তাড়াতাড়ি বীর্য হলে কি করব? ওয়াও, একই রকম প্রশ্ন বারবার আসতেছে, বিভিন্ন জন করতেছে একই প্রশ্ন। আসলে তাড়াতাড়ি বীর্যপাত কাদের হয়? যারা মানসিক ভাবে আতঙ্কের মধ্যে থাকে, মানসিক রোগে ভোগেন বা হস্তমৈথুন করেন অনেকদিন, তাদেরই কিন্তু এই লিঙ্গটা বাঁকা হয়ে যায়। সো লিঙ্গ সোজা করার জন্য অবশ্যই আপনার সার্জারি করার প্রয়োজন লাগতে পারে। আর সোজা বাঁকাটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো টাইমিংটা ঠিক থাকলে হয়েছে। কি বলছিস? হ্যাঁ, যদি তুমি হ্যাঁ তোমার মেসেজ দিচ্ছে কোনগুলো জানো নি? যেগুলো নর্মাল আলোচনা সেগুলো, আসলগুলো কি দিবে?
তোমার পুরা লিঙ্ক দিছে নি, তোমার স্ক্রিনশট দিছে তাই না নাকি? স্ক্রিনশট কোনগুলো দিব তুমি জানো না, যেখানে নর্মাল আলোচনা হচ্ছে সেগুলো কি বিষয় না, কথা বিষয় না। আপনি কোনো ওরা ও ভালো হবে না, ভালো হবে না, আর ওদের উদ্দেশ্যটা ভালো না। আমি তো রনি, আমি উচিত ইয়া করার কথা তো রনি কান্ত কালকে বসে বসে, তুই শুধু এটাই বলবি যে তুমি যাই করো না কেন, এগুলো সব বুঝে। তুমি তার হৃদয় থেকে মন থেকে ভালোবাসতো, তাহলে সে কান্না করতো না? কান্না করতো নি? কান্না করছে। এটা হলো তারা একটা সুযোগ নিতে চাইছিল দুজনে, কারণ আমার সাথে ঘুরতো, বিভিন্ন জায়গায় সুযোগ পাওয়া যেত, সুবিধা ছিল। এই বাসায় আমাদের, এই বাসা আমাদের, আমার গ্রামের বাড়িতে গিয়ে তারা এই কাম করছে, অপবিত্র। কি ঠিক নেই? কত খারাপ কাজ। যারা ভিডিওটা দেখছেন, আমরা আপাতত বিদায় নিব, আবারও কথা হবে ইনশাল্লাহ। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা বলি যে নিজের জীবন নিজের মতো সাজায় নেবেন। কি খাচ্ছেন, কি করতেছেন, সেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো যে আপনি কি খাচ্ছেন, কি করতেছেন। মূলত দ্রুত বীর্যপাত রোগটা কেন হয়? এটা আপনার আমার কারণে হয়। আল্লাহ রেডি করতে বলো, আমার ফলমূল তো কিছু দিল না।